আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন এক্সেল সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিব। আপনি যদি আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে এক্সেলের খুঁটিনাটি সমস্ত বিষয় জানতে পারবেন, আর যদি স্কিপ করে যান তাহলে অনেক বিষয় মিস করে ফেলবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। প্রথমে আমরা দেখব এক্সেলকে কিভাবে ওপেন করা যায়। এক্সেলকে আমরা তিনভাবে ওপেন করতে পারি। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে মাউসের চাকা ঘুরিয়ে স্ক্রল করে আমরা এক্সেলকে নিয়ে এসে এখানে ক্লিক করলে এক্সেল ওপেন হয়ে যাবে। তারপরে এই ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে, তাহলে এই ওয়ার্কশিটটি দেখাবে। আবার দেখেন সার্চ বক্সে গিয়ে আমরা এক্সেল এক্সেল লিখে এন্টার প্রেস করি, তাহলে এটি চলে আসবে। এবার এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের উপরে ক্লিক করি, তাহলে এটি ওপেন হয়ে গেল। আরেকটি অত্যন্ত সহজ উপায় আমরা এক্সেলকে ওপেন করতে পারি। আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব, ডান বাটনে ক্লিক করে নিউয়ে যাব। নিউ থেকে আমরা এই যে পাশে দেখেন দেওয়া আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে ক্লিক করব। এবার দেখেন এই ফাইলটি রিনেম করার একটা অপশন দিয়েছে, আমরা এটিকে লিখে দিলাম এক্সেল টিউটোরিয়াল। লিখে ফাঁকা জায়গায় ক্লিক, এই ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। এভাবে এক্সেল করার আরেকটি সুবিধা হলো এটি অটো সেভ হয়ে যায়, এটাকে আর নতুন করে সেভ করতে হয় না। এবার আমরা ফাইলটির উপরে ডাবল ক্লিক করি, তাহলে এটি ওপেন হয়ে যাবে। এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেছে। দেখেন এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছি আমরা এক্সেলের, এইটা কি বলে উইন্ডো। আবার দেখেন এই যে ঘর করা এই যে পুরো জায়গাটা, এই জায়গাটিকে বলে ওয়ার্কশিট। আবার দেখেন এই যে আমি ক্লিক করলাম, দেখেন এই সবুজ চারদিকে ঘরটি হয়ে গেছে, এইটাকে বলে এক্সেলের সেল বা ঘর। মাইক্রোসফট এক্সেলে এরকম 171,79,08,691টি সেল আছে। এই যে 1 2 3 লেখা, এগুলোকে বলে রো। মাইক্রোসফট এক্সেলে এরকম রো আছে 10,48,576টি। এই যে দেখেন ABCD লেখা, এগুলোকে বলে কলাম। মাইক্রোসফট এক্সেলে এরকম কলাম আছে 16,384টি। এই উপরে দেখেন শো করছে এক্সেল টিউটোরিয়াল, আমি যে ফাইলটার নাম দিয়েছিলাম সেটা এখানে শো করছে। এইটাকে বলে টাইটেল বার। এখানে আপনার ফাইলের নামটি অর্থাৎ টাইটেলটি এখানে শো করবে। এই যে অংশটি আছে এই অংশটিকে বলে রিবন। আবার এই ডান দিকে দেখেন এই যে বারটি আছে এটিকে বলে হরিজন্টাল বার, আর এই নিচের দিকে এই যে বারটি আছে এটিকে বলে ভার্টিক্যাল বার, আর এই নিচের এই অংশটাকে বলে স্ট্যাটাস বার। আমরা এক্সেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে আমরা কিছু ডাটা ইনপুট করে নিই। আমরা ডাটা ইনপুট করে নিলাম। এখন দেখেন মূল বিষয় যার আগে ছোট্ট একটা টেকনিক আপনাদের শেখাই দিই। আমরা ওয়ার্ডে সাধারণত এভাবে লিখতাম, এখানে 1, তারপরে যে 2, তারপর 3, এভাবে লিখতাম। কিন্তু এক্সেলে এইভাবে লেখার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি যে সিকোয়েন্সে এই নাম্বারগুলো চাচ্ছেন তার প্রথম দুটো করে দিলেন, ধরেন 1 2 করে দিলাম। এই দুটোকে আমরা সিলেক্ট করে এই যে নিচের দিকে একটু মাউস পয়েন্টার রাখলে দেখেন প্লাস চিহ্ন এটা প্লাস আকার ধারণ করে। এটিকে যদি আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করেন, তাহলে যত দূর পর্যন্ত ড্র্যাগ করে দিবেন তত দূর পর্যন্ত এই নাম্বারগুলো বসে যাবে অটোমেটিকলি। আপনাকে এক এক করে ম্যানুয়ালি বসানোর প্রয়োজন হবে না। ছেড়ে দিলাম, দেখেন সুন্দর করে 1 2 3 4 5 6, এখানে 7 পর্যন্ত ছিল, 7 পর্যন্ত হয়ে গেল। এখন যত দূর পর্যন্ত ধরাই দেবো তত দূর পর্যন্ত হয়ে যাবে। এবার দেখেন এক্সেলের এই প্রথম অংশটাতে চলে আসি। এইটাকে আসছে দেখেন লেখা আছে এখানে দেখেন লেখা আছে। আমরা এক্সেলের এই প্রথম অংশে চলে আসি, এখানে দেখেন লেখা আছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডে দেখেন দেওয়া আছে কাট, কপি, ফরম্যাট, পেন্টার আর পেস্ট। কাট মানে কি? আমরা জানি যে কেটে ফেলা। তো আমরা এই একটা সিলেক্ট করে এই জামালকে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে কাটে যদি ক্লিক করি, তারপরে এই কাট করে আমরা এটা কোথায় রাখতে চাই সেই সেলটাকে আমরা সিলেক্ট করব। এখানে নিয়ে গেলাম। এরপর এখানে যে পাশে দেওয়া আছে পেস্ট, এটাতে ক্লিক করলে এইখানে দেখেন এখান থেকে জামাল, এখান থেকে কাট হয়ে এখানে পেস্ট হয়ে গেছে। এটি আমরা কিবোর্ড থেকে করতে পারি। Ctrl+X দিলে কাট হয়ে যাবে এবং Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে। এরপরের অপশনটি আছে কপি। ধরেন আমি কামালকে কপি করব, এখানে কামালটা সিলেক্ট করলাম, এবার এখানে ক্লিক করলাম। এবার আমরা যেখানে রাখতে চাই সেখানে নিয়ে গিয়ে আমরা এই পেস্ট অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটি পেস্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে এটি Ctrl+C এর মাধ্যমে কপি করতে পারি এবং Ctrl+V এর মাধ্যমে পেস্ট করতে পারি।
এরপরে আছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজটা ধরেন আমরা এই যে নেম এই লেখাটাকে বোল্ড করলাম, এখন এইটা সিলেক্ট অবস্থায় ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা এখানে যার উপরে ধরে দেব, যতগুলো এভাবে ধরাই দিব সমস্তগুলো ওই নেমটার মতো বোল্ড হয়ে যাবে। ওইটা যেমন করা থাকবে ঠিক তেমনটা হয়ে যাবে। ধরেন ছেড়ে দিলাম, দেখেন এই বাকিগুলো এই নেম যেমন বোল্ড ছিল এটাও এরকম বোল্ড হয়ে গেল। এটি হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এরপর আমরা আসি এই ফন্টে। ফন্টে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, দেখেন এই যে উপরে দেওয়া আছে ক্যালিবারি লেখা। এটা যদি দেখেন যে আমি এই যে এই লেখাগুলোকে একটু সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিলাম। এখন এটার ফন্ট আমি কি দেব, এইখানে ড্রপ ডাউনে ক্লিক করলে ইচ্ছা মতো এখানে ফন্ট পাওয়া যাবে। এখান থেকে আমরা টেনে ফন্টগুলো দিয়ে দিতে পারবো, কিংবা এখানে আমরা টাইপ করেও এই ফন্টগুলো দিতে পারবো। এখানে ফন্টের নাম যদি আমরা টাইপ করি তাহলে এটা চলে আসবে। যেমন আমি এখানে টাইপ করলাম টাইমস নিউ রোমান, দেখেন টাইমস নিউ রোমান চলে আসলো। এটা ইন্টারপ্রেস করার সাথে সাথে এটি সবগুলো টাইমস নিউ রোমান হয়ে গেল। এরপর নিচের অপশনটি আছে বোল্ড। আমি এই সবগুলো লেখা যদি আমি ধরে যদি এই বোল্ডে ক্লিক করি, দেখেন সবগুলো বোল্ড হয়ে গেল। যতগুলো ধরে ক্লিক করবো ততগুলো বোল্ড হয়ে যাবে। আবার যদি দ্বিতীয়বার ক্লিক করি তাহলে আবার আগের মতো হয়ে যাবে। আবার পাশে দেখেন ইটালিক, এটাতে ক্লিক করলে সবগুলো ইটালিক হয়ে যাবে। আবার ক্লিক করলে এটি আগের মতো হয়ে যাবে। এখানে ক্লিক যদি করি, যে পরে দেওয়া আছে আন্ডারলাইন, এটাতে ক্লিক করলে নিচে লাইন হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে লাইনটি উঠে যাবে। আবার এখানে ক্লিক করে যদি আমরা যে ডাবল আন্ডারলাইন করে দিই তাহলে ডাবল আন্ডারলাইন ক্লিক করলে এখানে ডাবল আন্ডারলাইন করে যাবে, এবং আবার দ্বিতীয়বার ক্লিক করলে ডাবল আন্ডারলাইনটি উঠে যাবে। এই পাশে আরেকটি জিনিস আছে, এখানে দেখেন আছে বর্ডার্স। দেখেন আমার এই যে ডাটাগুলো আমি ইনপুট করেছি এখানে কিন্তু কোনো বর্ডার নেই। এখানে যে বর্ডার নেই এটা আমরা বুঝবো কি করে? আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্টে যাই, তাহলে দেখেন এই যে প্রিভিউতে দেখাচ্ছে, দেখেন কোনো বর্ডার নেই, সাদা শীটের উপরে এই ডাটাগুলো ইনপুট করা। তো আমরা এখানে বর্ডার দেওয়ার জন্য আমরা যতটুকু অংশ বর্ডার দেবো ততটুকু অংশ সিলেক্ট করে নেব। আমি পুরো অংশটাতে বর্ডার দিতে যাচ্ছি, আমি পুরো অংশটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখন এই যে এখানে ক্লিক করে দেখেন এই যে অল বর্ডারসে যদি ক্লিক করি আমি সবগুলোর উপরে দেখেন এখন সুন্দর বর্ডার হয়ে গেল। এরা ছাড়াও দেখেন বর্ডার আরও অনেক রকমের বর্ডার আছে। এই যে বটম বর্ডার, এখানে ক্লিক করলে শুধুমাত্র নিচে বর্ডার হবে, টপে ক্লিক করলে শুধু উপরে বর্ডার হবে, লেফট বর্ডারে ক্লিক করলে শুধু বাম সাইডে বর্ডার হবে, রাইট বর্ডারে ক্লিক করলে শুধু রাইট সাইডে বর্ডার হবে। নো বর্ডারে ক্লিক করলে আপনি যদি বর্ডার না রাখতে চান তাহলে ওটা সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করলে সমস্ত বর্ডার উঠে যাবে। এগুলো আপনারা একটু দেখে নেবেন সবগুলোকে। এই যে এখানে দেখেন দেওয়া আছে ফন্ট সাইজ, এখান থেকে যদি আপনি এই যে সাইজ ধরায় দেন, যত সাইজ ধরায় দেবেন তত সাইজ হয়ে যাবে। আমি এখানে 16 সাইজ ধরাই দিলাম, 16 সাইজ হয়ে গেল। কিংবা আমরা এখানে টাইপ করে দিতে পারি, মনে করেন আমি 20 টাইপ করে দিলাম, তাহলে এটা 20 সাইজ হয়ে যাবে। যত সাইজ ধরাই দেবো ততটা হবে। আবার পাশে এই যে এটা দেখানো আছে এটা ইনক্রিজ ফন্ট, এটা করলে এটা একটা নির্দিষ্ট অনুপাতে বাড়তে থাকবে। আবার এই পাশে এটাতে যদি ক্লিক করি তাহলে এটা আস্তে আস্তে নির্দিষ্ট অনুপাতে কমতে থাকবে। এবার দেখেন এখানে আছে ফিল কালার, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে ফিল কালার থেকে যদি আমরা এখানে কালার ধরাই দিই তাহলে যে কালার ধরাই দেবো এই অংশটা সেই রকম ফিল হয়ে যাবে। দেখেন এখানে আমি হলুদ কালার ধরে দিচ্ছি, হলুদ হয়ে গেছে। আবার এটা ক্লিক করে পাশে দেখেন দেওয়া আছে ফন্ট কালার, এই ফন্ট কালার এখান থেকে আপনি যা ধরাই দিবেন সেই ফন্ট কালারটি এখানে ধরে নিবে। তো আপনি না চাইলে আবার এটাকে ধরবেন, এই যে এখান থেকে দেখেন ফিল কালারে গিয়ে নো ফিল করে দিলে এটা উঠে যাবে। আবার এই কালার থেকে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কালারটাকে আবার চেঞ্জ করে দিতে পারবেন। পাশে দেখতে পাচ্ছি আমরা অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের ব্যবহার আমরা একটু দেখি। এটা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এখানে দেওয়া আছে টপ অ্যালাইনমেন্ট। আসলে আমার এটি অ্যালাইনমেন্ট এখানে একটু ফিট করে দেওয়া আছে, তো অটোমেটিক দেওয়া আছে, এই জন্য এখানে বুঝতে সমস্যা হবে এটা, তাই আমি একটু বড় করে নিচ্ছি। এখন দেখেন এখানে টপে যদি দেয় দেখেন সবগুলো উপরে চলে গেল, যদি এইখানে দেই তাহলে দেখেন সবগুলো মাঝে চলে আসলো। এবার এটাতে যদি এই যে বটম অ্যালাইনে করে দিই দেখেন সবগুলো নিচের দিকে চলে আসলো। আবার এটা যদি দেখেন সবগুলো রাইট অ্যালাইনমেন্টে আছে, সাধারণত রাইট অ্যালাইনমেন্টে লেখাগুলো থাকে, কেন মাঝে দিলে এটা সবগুলো মিডল হয়ে যাবে, এটা দিলে সবগুলো জাস্টিফাই হয়ে যাবে। এইভাবে এই সবগুলো হয়ে যাবে। ধরেন আমি মিডলে দিলাম। এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে কলামগুলো দেখেন এই এখানে নেমটা পুরো দেখাচ্ছে, এইটা দেখেন এইটা সেলটা একটু বড় দেখাচ্ছে। আবার এই যেটা দেখেন ডেজিগনেশনের এই অর্ধেক লেখা হারিয়ে গেছে। এগুলো আপনার ঠিক করার জন্য আপনি কি করবেন? এখন দেখেন এই যে এখানে যদি এখানে ধরে টানেন তাহলে এগুলো ছোট বড় হবে, কিন্তু এই যে ইচ্ছা মতো টেনে ছোট বড় করা যাবে। তো এগুলোকে ঠিক করার জন্য এইখানে যেয়ে ডাবল ক্লিক করতে হবে, তাহলে দেখেন এটা ঠিক হয়ে গেছে। এবার একটু পরের অপশনটা থাকে, দেখেন আছেন দেওয়া আছে ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ। এটা যদি আমরা ক্লিক করে দিই দেখেন এটা কি হয়েছে, দেখেন সবগুলো বাঁকা হয়ে গেছে। আবার এর পরেরটাতে ক্লিক করলে দেখেন এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে।
আবার এটাতে ক্লিক করলে দেখেন সবগুলো ভার্টিক্যাল হয়ে গেছে। আবার রোটেট টেক্সট অ্যাপে ক্লিক করলে দেখেন এটা সবগুলো রোটেট হয়ে গেছে। এটাতে করলে দেখেন এই যে রোটেট ডাউন হয়ে যাবে। এর পরের অংশে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে, সেটা মার্জিন সেন্টার। দেখেন এই যে আমরা স্যালারি শিট লিখে রাখছি, এটা দেখেন সবগুলো এই কলামটার এই দিকে চলে আসছে। এখন আমরা যদি চাই এই স্যালারি শিট লেখাটি এটার সবগুলোর মাঝামাঝি আসবে, তাহলে এই সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এই মার্জিন সেন্টারে ক্লিক করলেই দেখবেন স্যালারি শিট লেখাটি মাঝে চলে যাচ্ছে। এরপরের অংশে দেখেন দেওয়া আছে নাম্বার। এই নাম্বারগুলো এখানে জেনারেলি শো করতেছে। আপনি এখানে ইচ্ছে মতো এই নাম্বারগুলোর আলাদা আলাদা অপশন দিতে পারেন। জেনারেল আছে, নাম্বার আছে। এই যে আবার দেখেন এখানে পরেরটাতে কারেন্সিতে আছে, পরেরটাতে আছে অ্যাকাউন্টিংয়ে আছে। এখানে করে যদি তাহলে ডেট আকারে এটা হয়ে যাবে। এইভাবে আপনি যদি এখানে লং ডেট আকারে করে দেন তাহলে লং ডেট আকারে এটা দেখাবে। এটি যদি আপনি টাইম করে দেন দেখেন এটা টাইম আকারে দেখাবে। আপনি এটা পার্সেন্টেজ করে দিলে পার্সেন্টেজ আকারে দেখাবে। এটি আপনি যা করে দিবেন ঠিক সেরকম আকারে এটি দেখাবে। নিচে দেখেন দেওয়া আছে আরো অনেকগুলো কথা, যে আপনি এটা কি রকম চান। যেমন আমি এখানে জেনারেল করে দিচ্ছি। এখন দেখেন এখানে আপনি যদি ডলার আকারে চান, এখানে ডলার করে দিলে সবগুলো ডলার আকারে হয়ে যাবে। পাশে দেখেন দেওয়া আছে এখানে পার্সেন্টেজ, এখানে করে দিলে পার্সেন্টেজ আকারে হয়ে যাবে। আবার এখানে দেওয়া আছে কমা, আপনি যদি কমা করে দেন তাহলে কমা আকারে হয়ে যাবে। আপনি ডেসিমেল আকারে করতে চাইলে এখানে দেখেন যে ডেসিমেল আকারে এটা বাড়বে। আপনি যে কটা চাবেন, আমি প্রথমবার ক্লিক করলাম দশমিক করবে 2 করে 0 আসলো। এবার দেখেন আমি আবার যদি ক্লিক করে 4টা হলো, আবার করলাম 6টা হলো। আমি যতগুলো করে দেবো ততগুলো এভাবে হয়ে যাবে। এরপরের অংশটা দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা ফরম্যাট অ্যাজ টেবল। এটাতে আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে এই টেবলগুলোকে আপনি কোন ফরম্যাটে চান এখানে ধরেন এটা আমি সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নিয়ে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো এই যে এগুলোকে করে দিতে পারবো। যেমন স্টাইল আমরা ধরাই দিব ঠিক তেমন স্টাইল এখানে হয়ে যাবে। ক্লিক করে দিলে দেখেন এই যে এরকম স্টাইল হয়ে গেল। যেমনটা দিব তেমনটা স্টাইল এটা আকার ধারণ করবে। এখানে বলছে দেখেন সেল স্টাইল। এই সেল স্টাইলগুলোকে আমরা কেমন নিতে চাই, ধরেন এই যে এখানে সেল স্টাইলগুলো দেখাবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি স্টাইল ধরাই দিতে পারবেন। আবার পাশে দেওয়া আছে সেলস। এখান থেকে দেখেন আমি এই যে এখানে জামালকে সিলেক্ট করলাম। এখন দেখেন ইনসার্ট করে এখানে আমরা সেল ইনসার্ট করতে পারি। এখানে ইনসার্ট সেলে ক্লিক করলে দেখেন আমরা কোন দিকে সেলটি চাচ্ছি এটা দেখাচ্ছে। যদি আমরা রাইট দিকে চাই অর্থাৎ ডান দিকে চাই তাহলে এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে রাইট দিকে হবে। এটা সিলেক্ট করে দিলে ডাউনে হবে। আর এটা সিলেক্ট করে দিলে পুরোটার উপরে হবে। আর এটা করে দিলে পুরো কলামের উপরে হবে। আপনার যেমন সেল প্রয়োজন হবে তেমনটা নিয়ে আপনি ক্লিক করে ওকে করে দিবেন। আমি যে ডাউনে ছিলাম ধরেন ডাউনে নিব। এখন আমি এখানে ওকে করে দিলাম। দেখেন ওটার নিচে একটা সেল তৈরি হয়ে গেল। তো এখান থেকে আরো অনেকগুলো কাজ করা যাবে। দেখুন ধরেন আমি যদি এখান থেকে শীট রো করতে চাই, দেখেন এখানে ক্লিক করে আমি রোতে ক্লিক করি, দেখেন এখানে একটা নতুন রো তৈরি হয়ে গেল। আবার আমরা যদি এখানে দেখেন ইনসার্ট শীট করতে চাই, ক্লিক করলে দেখেন শীট 1 লেখা আছে নিচে। এখানে ক্লিক করলে দেখেন আরেকটি শীট তৈরি হলো। এই কাজটি শীট তৈরিটা আপনার যদি আরো অনেকগুলো শীটের প্রয়োজন হয় তাহলে এখানে এইভাবে শীট আপনি বানাই দিবেন। আবার এই শীটটি যেখানে দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করলে কিন্তু নিউ শীট তৈরি হবে। আবার এই শীটগুলো যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে শীটগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই ডিলিটে ক্লিক করবেন, তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। আবার এটা আমি ডিলিট করতে চাচ্ছি, এখানে ক্লিক করে এই ডিলিট ক্লিক করে দেবো, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। এরপরে আছে দেখেন ফরম্যাট। এখন দেখেন এই যে রো এর হাইটগুলোকে ইচ্ছা মতো ধরে এখানে ধরেও করা যাবে। এখানে ধরে যদি আপনি এইভাবে প্লাস চিহ্ন এর মতো যখন হবে তখন আপনি করেন তাহলে এরকম কমা বাড়া হবে। আবার এখানে এইভাবে করা যেতে পারে এরকম, তাতে আবার এগুলো সবসময় সমান হয় না। দেখেন কেমন হয়ে গেল, এটা ঠিক করাটা সমস্যা। তো এইটা যদি আপনি সিলেক্ট অবস্থায় এই ফরম্যাট থেকে এই অটো রো হাইট করে দেন তাহলে এটা অটো হাইট হয়ে যাবে। এই যে অটো হয়ে গেল, যত করে দিবেন ততটা হয়ে যাবে। আবার এখানে হাইটগুলোকে আপনি ইচ্ছা করে এখানে কিন্তু আপনি নাম্বার দিতে পারেন। যে এখানে দেখেন আমি এটাকে 15 করে দিলাম। 15 করে দিলে তাহলে এখানে 15 হয়ে যাবে। এখানে কলাম ওয়াইডগুলোকে আপনি ইচ্ছা করে যেরকম করে বাড়া কমা করতে পারেন। যেমন এই এখানে দেখেন এই যে ডেজিগনেশন এখান থেকে হয়ে গেছে, তাহলে এরকম করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তবে এখন দেখেন এইটা কিন্তু পারফেক্টলি হচ্ছে না। এখন যদি আমরা এই যে এর উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন যতটুকু লেখা ততটুকু হয়ে যাবে। আবার এখানেও যদি আমরা ডাবল ক্লিক করে দেখেন এটা সমান হয়ে যাবে। আর এখানে ডাবল ক্লিক করলে দেখেন এই সেলটাও সমান হয়ে গেল। এইভাবে আমরা যতগুলো এরকম আছে সেগুলো ডাবল ক্লিক করলে এই সবগুলো সমান আকারে হয়ে যাবে। ডাবল ক্লিক করে আমি সবগুলোকে সমান করে দিলাম, আবার এটাকে সমান করে দিলাম। ফরম্যাট অপশনে আরো কিছু অপশন আছে, যেমন এখানে এগুলোকে হাইড করতে চাইলে আপনি হাইড করে দিতে পারেন। যেটা হাইড করতে যাচ্ছেন সেটা হাইড করে হাইড অপশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আবার
নিচে দেখেন রিনেম শিট, আমি যদি শিটটা রিনেম করতে চান তাহলে রিনেম শিটে ক্লিক করলে দেখেন শিট 1 লেখা আছে, আমি এখান থেকে দিলাম যে এক্সেল টিউটোরিয়াল। এখান থেকে আমরা এইভাবে এগুলো আমরা করে দিই, শিটগুলোর নামও আমরা রিনেম করে দিতে পারবো। এখন এখানে দেখেন হচ্ছে এক্সেল টিউটোরিয়াল লেখা আছে। এরপরে অপশনটি আছে অটোসাম। এই অটোসাম অপশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ধরেন এই সিলেক্ট করা হয়েছে অটোসামের, আপনি যদি এগুলোকে সাম করে দেন তাহলে এটা যোগ হয়ে যাবে। আবার দেখেন এইখানে যদি আপনি অ্যাভারেজ করে দেন তাহলে অ্যাভারেজ হয়ে যাবে, কাউন্টার নাম্বার দিলে কাউন্টার নাম করা যাবে, এইরকম করে এই জিনিসগুলো করা যাবে। ধরেন আমি সিলেক্ট করে এখান থেকে অটো সাম থেকে ধরেন যে আমি সাম করে দিলাম, দেখেন এখানে এই সবগুলো যোগফলটা এখানে নিচে শো করছে। এটা সহজে এখানে শর্টকাট করা যায়। তবে এগুলোর উপরে আমি বিস্তারিত ভিডিও বানাবো, এগুলো আলাদা আলাদা করে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়, কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়, তখন আপনারা এর বিস্তারিত জানতে পারবেন। এরপরের অপশনটি আপনি দেখেন এখানে দেওয়া আছে ফিল্টার, শর্ট ফিল্টার। এই শর্ট ফিল্টারের কাজটাকে দেখি। এই শর্ট ফিল্টারে আমরা যাচ্ছি। এখন এখানে দেখেন A to Z আবার Z to A, দেখেন এই যে নামগুলো আছে আমার, এই নামগুলো দেখেন প্রথমে আছে জামাল, কামাল, নাহিদ, আবিদ। এই নামগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি A to Z করা নাই। আমি যদি চাই যে না এগুলোকে আমি A to Z করে দেবো, দেখেন এখানে এবার যদি আমি ওকে করে দিই তাহলে দেখেন ABCD আকারে এইভাবে সিরিয়ালি হয়ে গেছে। আবার আমি যদি এখানে Z to A করে এটা হয়ে যাবে, দেখেন এই যে উল্টো দিকে হয়ে গেছে। পাশে আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এটাতে একটু আমরা ক্লিক করি। এখানে দেখেন ফাইন্ডে যদি আমি ক্লিক করি, এইখানে যখন অনেকগুলো ডাটা থাকে আমরা নির্দিষ্ট কোনো কিছুকে খুঁজে পাওয়ার জন্য আমরা যদি স্ক্রল করি বা খোঁজার চেষ্টা করি অনেক সময় লাগে। কিন্তু এখানে যদি আমরা ফাইন্ড অপশানে যদি আমরা সহজে এটা লিখে দিই, আমি মনে করেন এখানে আবিরকে খুঁজে নেব, ABIR আবির লিখলাম। আবির লিখে যদি এই যে ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখেন আবির চলে আসছে। আবার দেখেন এইটা যদি আমি একটা রিপ্লেস করে দিতে চাই, ধরেন আবির নামটা আমি ভুলে লিখে ফেলছি, এখানে আবির হতো না, এখানে হতো, এখানে মনে করেন সোহেল হতো, আমি এখানে সোহেল লিখে দিলাম। এখন দেখেন আমি এখন এই আবিরকে সোহেল বানাবো। এই যে আমি যদি এটাকে রিপ্লেসে ক্লিক করে দেই তাহলে দেখেন আবিরের জায়গাটা দেখেন আর আবির নাই, আবির এখন সোহেল হয়ে গেছে। এভাবে আমরা রিপ্লেসও করে দিতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।